স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ইসরায়েলের বিরুদ্ধে টানা 12 দিনের সংঘাতের পর শান্তিপূর্ণ রাত পার করলেন ইরানি নাগরিকরা। যুদ্ধবিরতি কার্যক্রমের পর এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলে বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। তবে ফের তথ্য বিভ্রাট ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে নিজ দেশের গোয়েন্দা রিপোর্টকেই মিথ্যা দাবি করেন তিনি। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম CNN এক বিশেষ প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি, মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনের তথ্যের মূল উৎসই ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। তবে এই মূল্যায়ন অস্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি হামলায় গাজায় মঙ্গলবার আরও অন্তত 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 56,000 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ত্রাণ প্রার্থীর সংখ্যাই অর্ধশতাধিক। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে গাজার অবরুদ্ধ এলাকায় খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রাফাতেই 27 জন গুলি করে হত্যা করা হয়, যারা খাদ্যের জন্য সহায়তা কেন্দ্রে যাচ্ছিলেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW সম্প্রতি এসব সহায়তা বিতরণ পয়েন্টগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, শুনানি কখন শুরু হতে পারে, আর এই মামলায় অ্যামিকাস কিউরি কি আজও তার মতামত তুলে ধরবেন কিনা আমাদের জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এখানকার যদি আমি শেষ পরিস্থিতি জানাই যে আজকে হচ্ছে আদালত অবমাননার শেখ হাসিনার বিরুদ্ধে ৫ম দিন। এর আগে 30শে এপ্রিল এই মামলার প্রথম তারিখ নির্ধারিত ছিল। এই মামলার কিন্তু 2 জন আসামি, তার মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি এবং গাইবান্ধার সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আকনকেও কিন্তু এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে। তো গত 19 জুন ছিল এই মামলার সর্বশেষ তারিখ এবং সেখানে সিনিয়র আইনজীবী, যেহেতু তারা দুজনই এই মামলায় অনুপস্থিত ছিলেন, সেজন্য এই বিচার কাজকে আরও সহজভাবে পরিচালনা করার জন্য AY মশিউজ্জামান, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনাকে অ্যামিকাস কিউরি নিয়োগ করে এই বিচার কাজ পরিচালনা করার জন্য নির্ধারণ করা হয়েছে। আজকে সেটার দিন নির্ধারণ হয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 11টা থেকে 12টার মধ্যেই এই বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আমি একটু বলে রাখতে চাই যে বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অডিও ভাইরাল হয় শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, যাতে শেখ হাসিনাকে শুনতে বলা যায় যে আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তার মানে আমার নামে 227টি হত্যার লাইসেন্স হয়েছে। তো এই শেখ হাসিনার এই যে কথোপকথন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেয় এবং CID এটিকে ফরেনসিক যে রয়েছে তাদের এই ফরেনসিক তারা এটাকে প্রমাণ পায় যে এই কথোপকথন শেখ হাসিনার, এবং ট্রাইব্যুনাল মনে করেছে যে বিচার কাজ পরিচালনা করার সময় এইরকম একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসা মানে এটা বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা। তো সেই ক্ষেত্রেই আজকে হচ্ছে এটা 11টা থেকে 12টার মধ্যে এই বিচার কাজ পরিচালনা হবে। আমরা আপনাকে সাথে সাথে জানিয়ে রাখবো পরবর্তী কার্যক্রম। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর 8টি উপজেলায় প্রায় 250 সেতু দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের আশঙ্কা, অতি ঝুঁকিপূর্ণ এসব সেতুতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
কাঠের তক্তা বিছিয়ে বৃষ্টি পার হচ্ছেন স্থানীয়রা। প্রায় ২০ বছর আগে সদর উপজেলার শারিকখালী ইউনিয়নের বসাক বাজার সংলগ্ন কাটাখালী খালের ওপর এই আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। প্রায় ১ যুগ আগে ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়। এলাকাবাসীর দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে। শুধু এটিই নয়, এরকম আরও ২৪২টি আয়রন ব্রিজ বেহাল দশায় আছে। এর মধ্যে ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ। এমনই তথ্য দিয়েছে জেলা এলজিইডি অফিস। ব্রিজটা তো দীর্ঘ ৫ বছর যাবত এই অচল অবস্থায় ভেঙে চুরিয়ে গেছে। যাতায়াত লোক নামাই দিয়ে আমাকে গাড়ি আসতে হবে না, গাড়ি নিয়ে যাচ্ছে না, কষ্ট হয়, চলাচল করতে কষ্ট হয়। কোনো রোগী নিয়ে পটুয়াখালী শহরে যাওয়া যায় না, ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে। গরু বছর ঠ্যাঙা ভাঙছে, আবার বাচ্চা ফলাফল বেতা ভাই শুরু ঠিক আছে। কাটাখালী ব্রিজটা আমরা তরাতরি চাই। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় এলজিইডি অফিস। সেই ব্রিজের সাইডে আমরা ঝুঁকিপূর্ণ বলে একটা সাইনবোর্ডও দিয়ে দিচ্ছি। এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ চলাচলের জন্য ভারী যানবাহন চলাচল নিষেধ করতে বলছি এবং এটা প্রকল্প প্রস্তাবের জন্য আমরা প্রেরণ করেছি তালিকা সদর দপ্তর। এটা প্রকল্প প্রণয়নের প্রক্রিয়াধীন রয়েছে। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব ও ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষ করে সাফল্য পেয়েছেন নওগাঁর এক উদ্যোক্তা। বিষমুক্ত উপায়ে মাছ চাষের পাশাপাশি খামারের পোকা বিক্রি করে মাসে অন্তত ৫০,০০০ টাকা আয় করছেন তিনি। প্রতিনিয়ত এই উদ্যোক্তার প্রকল্প দেখতে ভিড় করছেন আগ্রহীরা। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আহসান হাবিব ২০১৯ সালে মাছের খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা উৎপাদনের জন্য খামার করেন তিনি। প্রথম দিকে মাসে ১ থেকে ১.৫ মণ লার্ভা উৎপাদন করা হতো। ২০২৪ সালে মৌসুমি RMTP প্রকল্প হতে খামার সম্প্রসারণের আর্থিক সহায়তা নিয়ে এটি বড় করেন তিনি। এখন প্রতি মাসে প্রায় ৫ মণ লার্ভা উৎপাদন করেন। নিজের পুকুরে থাকা মাছের খাবারের চাহিদা মিটিয়ে প্রতি মাসে এই পোকা বিক্রি করে ৫০,০০০ টাকার বেশি আয় করছেন হাবিব। আমার আগামী দিনের পরিকল্পনা রয়েছে এই লার্ভা থেকে আমি এই লার্ভাকে ডাস্ট করে পাউডার ফর্মে নিয়ে যেয়ে এই পাউডারের মাধ্যমে আমি ফিডের বিকল্প হিসাবে একটি খাদ্য তৈরি করার প্রক্রিয়া চালায় যাচ্ছি, যেটা সফল হলে হয়তো মাছ চাষের জন্য আরো ভালো রকমের একটা উন্নতির একটা দ্বার উন্মোচিত হবে। বিষমুক্ত মাছ চাষে এই পোকার কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেকে। পুকুরে এই মাছের খাবার হিসেবে বিকল্প খাবার হিসেবে এই পোকাটা দিচ্ছে এবং মাছের প্রোটিনের যে চাহিদা সে চাহিদার পূরণ হচ্ছে। পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে আগ্রহী উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কোনো বর্জ্য পচনের ক্ষেত্রে যে গ্রিন হাউস নির্গমন হয়, এই গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমনের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক সোলজার লার্ভা সেটা কিন্তু অনেক ভূমিকা রাখছে। কারণ এটা দেখা যায় যে এই যে বর্জ্যগুলোকে তারা প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে তার শরীরে। তো এই প্রোটিনটা পরবর্তীতে ড্রাইড কন্ডিশনে আমরা প্রায় ৫০ থেকে ৬০% আমরা প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে মাছের খাদ্যে ব্যবহার করতে পারছি। বর্তমানে হাবিব এলাকায় পোকা চাষী নামে পরিচিত। বেকার তরুণ যুবকদের কাছে তিনি এখন আদর্শ। দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। সকাল 10:30টায় মাঠে নামবে দুই দল। অসুস্থতার কারণে গল টেস্টে না থাকা মিরাজ ফিরতে পারেন এই ম্যাচে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই ব্যাট হাতে ভালো করে, কিন্তু ফল নির্ধারিত হয়নি। তাই দ্বিতীয় টেস্টে জয় পরাজয়ের উপর নির্ভর করবে ট্রফির ভাগ্য। লঙ্কানদের বিপক্ষে 2 টেস্টের সিরিজের পর নাজমুল হোসেন শান্ত হয়তো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেবেন এমন গুঞ্জন রয়েছে। তবে কলম্বো টেস্টে আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সফরের শুরুতে একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। দ্বিতীয় টেস্টের জন্য শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পারেন ব্যাটিং বোলিং দুইভাবেই। অসুস্থতার কারণে গল টেস্টে না খেলা এই তারকা সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।
এদিকে গল টেস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই কলম্বো টেস্টে থাকছেন না তিনি। এছাড়া প্রথম টেস্টে সুযোগ পাওয়া পেসার মিলান রত্নানায়কে দল থেকে বাদ দেয়া হয়েছে। কলম্বোর পিচ পেস সহায়ক হবে এমন ধারণায় 3 জন পেসার নিয়ে মাঠে নামবো। আবহাওয়ার অবস্থা বারবার বদলে যাচ্ছে। শুরুতে 3 জন পেসার নিয়ে ভাবছিলাম, কিন্তু উইকেট এখন কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছে, তাই চূড়ান্ত সিদ্ধান্তটা সকালে নেব। দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিত বেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। বেল্লালেগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2022 সালে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর চলতি বছর আর কোনো টেস্ট খেলবে না শ্রীলঙ্কা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মার্কিন ঘাঁটিতে হামলার পরই যুদ্ধবিরতি, অবশেষে হার মানল ইসরায়েল। এদিকে 6 জনকে পুড়িয়ে মারায় 16 জনের সম্পৃক্ততা মিলল, আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি 12 দিন পর যুদ্ধবিরতি, বিশ্বজুড়ে স্বস্তি। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান ইসরায়েলের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। ইরানের সরকার পরিবর্তন চায় না যুক্তরাষ্ট্র, শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার ইরানের। এদিকে যুদ্ধে জিতল কে, এই নিয়ে একটি নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ দেখতে পাচ্ছি। আরও রয়েছে শেখ হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশে কই, বললেন মাহাথির মোহাম্মদ। এদিকে তেহরানে ফিরল আনন্দ কোলাহল, তেহরান থেকে গাজী আব্দুর রশিদ। রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকটের কারণে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস, IMF-এর প্রতিবেদন। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষের। এদিকে নাটকীয় ঘোষণার নেপথ্যে যা ঘটেছিল এই নিয়ে একটি প্রতিবেদন। এদিকে গোল বেঁধেছে গবেষণায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমের বাজার ভালো না, এই নিয়ে আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রতিবেদন। 12 দিনের সংঘাত শেষে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, তারপরও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কেন, এই নিয়ে রয়েছে আরেকটি বিশ্লেষণ। আজকের পত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছি নিম্নমানের 15 লাখ বইয়ে চলছে পড়া, বিনামূল্যের পাঠ্য বই। নিম্নমানের পাঠ্য বই ছাপানোর জন্য অভিযুক্ত 29 মুদ্রণ প্রতিষ্ঠান। বইয়ের মান যাচাইয়ের প্রতিবেদন দেয়া হয়েছে NCTV-তে। মুদ্রণকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের উল্টো অভিযোগ যাচাই দিয়ে। এদিকে রাষ্ট্রের মূলনীতিতে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার প্রস্তাব। যুদ্ধ বাঁধিয়ে লাগাম টানার চেষ্টায় ট্রাম্প, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রতিবেদন। এবারে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।